সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্রের রবীন্দ্রনাথের সবচেয়ে বিখ্যাত কয়েকটি ছোট গল্পের অন্যতম অপরিচিতা। আমরা জানি রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক, বা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পীও বলা হয় ওনাকে। সেই রবীন্দ্রনাথের সবচেয়ে অন্যতম জনপ্রিয় একটি ছোট গল্পের নাম হচ্ছে অপরিচিতা। সেটি পড়ব। প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথের লেখক পরিচিতি নিতে যদি বলি, 1865 খ্রিস্টাব্দে 7 মে, বাংলা 1268, 25 বৈশাখ, কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এগুলো হচ্ছে কি, এখান থেকে এই জিনিসটা একদম ঠাডা মুখস্থ, একটা না মুখস্থ, ATM, বুঝছেন? এগুলা একদম কোনোভাবে ভুলাই যাবে না। রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু বাংলা ইংলিশ সাল দুটোই একদম খুব ভালোভাবে মুখস্থ থাকা লাগবে। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী, একবার করে পড়ে রাখলে হবে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। এরপরে হচ্ছে যে ইম্পর্টেন্টগুলো আমি দেখা দিচ্ছি। তার মাত্র 16 বছর বয়সে উনি হচ্ছে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্পের লেখক হিসেবে মানে আত্মপ্রকাশ হয়েছে। এবং ওনার গল্পগুচ্ছ নামে একটা গল্প সংকলন আছে, যেখানে ওনার বেশিরভাগ গল্প সংকলিত হয়েছে। এর বাহিরে সে গল্প স্বল্প এবং দীপিকা নামে আরও গল্প গ্রন্থ আছে। এছাড়া ওনার সর্বশেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। এই হচ্ছে কথা। আর পারিবারিক জমিদের জন্য কুষ্টিয়া শিলাদহে হচ্ছে বসবাস করত, এবং ওইটাই হচ্ছে মোটামুটি ওনার লেখালেখি স্বর্ণযুগ বলা হয় এই সময়টাকে। এরপরে হচ্ছে তার রচিত উপন্যাসগুলোর মধ্যে আছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। আর নাটকের মধ্যে আছে হচ্ছে যে কি 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 দেওয়া হচ্ছে, রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকবরী। আর মারা হচ্ছে 1941 সালে 7 আগস্ট। বাংলা হচ্ছে তো ঠাকুরবাড়িতে, মানে ওনার হচ্ছে জীবন অবসান, অর্থাৎ জীবনের অবসান হয়েছে, অর্থাৎ মৃত্যু বরণ করেছে। এগুলা বুঝানোর মতো কিছু না এখানে, এই কারণে দেখাই দিলাম। যেগুলো রবীন্দ্রনাথের উপন্যাস, নাটক, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো সবসময় গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ সবসময় প্রাসঙ্গিক এবং রবীন্দ্রনাথের এগুলো সবসময় গুরুত্বপূর্ণ। আমরা পরে চলে যাই। আজ আমার বয়স 27 মাত্র। আজকে আমার বয়স কত? মাত্র 27 বছর। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে? এই জীবনটা কি দৈর্ঘ্যের হিসাবে বড় না? কেন দৈর্ঘ্যের হিসাবে বড় না, গুণের হিসাবে? দৈর্ঘ্য বলতে আমরা নর্মালি কি, আমাদের গড়াই হচ্ছে 70-এর কাছাকাছি। এখন 70কে যদি আমরা অর্ধেক করি তাহলে হচ্ছে 35। এখন ওর তো বয়স 27, তাহলে কি ওর তো বয়স অর্ধেকও হয় না। এর মানে কি ওর জীবন দৈর্ঘ্যের হিসাবে খুব একটা বড় না। দৈর্ঘ্য বলতে ফিতা এরকম অনুকূল কোনো কিছু বোঝাচ্ছে না, জীবনের দৈর্ঘ্য বোঝাচ্ছে, অর্থাৎ জীবনের বয়স সীমা বোঝাচ্ছে। আর গুণ বলতে সে কিন্তু মোটামুটি আমরা গল্পটা পড়তে পড়তে আস্তে আস্তে বুঝবো সে একটা অকর্মণ্য ছেলে। এখন সেটা হচ্ছে অনুপম। অনুপম এই গল্পের গল্পকথক এবং মূল চরিত্র, যার বিয়ে ভেঙে জায়গা। এটা হচ্ছে মূল কাহিনী। আচ্ছা, এবং গুণের হিসাবে না, কারণ তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। এবং কিন্তু অনুপমের কাছে এই জীবনে কি আছে, একটা বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়েছে। বলতে এটা হচ্ছে সেই ফুলের মতো যে ফুলের বুকের উপর কি হয়েছে, ভ্রমর আসিয়া বসিয়েছিল, এবং সে পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে বলছে। এবং সে পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে কি হয়েছে, ফলের মতো একটা কি গুটি ধরে আছে, ফলের মতো একটা কি গুটি ধরে আছে। ছোট ফল, মানে ফলের একদম প্রাথমিক অংশ ওইরকম হয়ে আছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট বলছে। আমার ওই জীবনে যে একটা বিশেষ মূল্য আছে, বিশেষ মূল্য যে একটা ইতিহাস, সেই ইতিহাসটি আকারে হচ্ছে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করে না। কাহিনী ছোট হইতে পারে, বা কি বলবো, বা ঘটনাটা ছোট হইতে পারে, বা ওটার দৈর্ঘ্য ম্যাপ ছোট হইতে পারে, কিন্তু সামান্য না, সামান্য ছোট হইলেও এটাকে বিশেষ মূল্য তার জীবনে আছে। এবং বলছে যারা হচ্ছে সামান্য বলে ভুল করবেন না, তারা হচ্ছে ইয়ার রস বুঝবে। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবে সব আমি চুকাইছি। বলতে কলেজে যতগুলো পরীক্ষা আসলে পাশ করা যায় সবগুলো পরীক্ষায় আমি কি করছি, পাশ করছি। ছেলেবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিয়া সুযোগ পাইছিল। বলতে ছেলেবেলা কি হয়েছে, আমার সুন্দর চেহারা নিয়ে হচ্ছে পণ্ডিত মশাই আমাকে কি করছে, দেখাও শিমুল ফুল মাকাল ফল, এগুলো খাতে লিখবাম। শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করে আমাকে করছে, বিদ্রুপ করছে। কারণ কি, এই শিমুল ফুল দেখতে সুন্দর হইলেও কিন্তু খুব বাজে গন্ধ, মাকাল ফল এটাও মোটামুটি দেখতে সুন্দর কিন্তু খাওয়া দাওয়া যায় না, বুঝছো? এখানে বলছে কি, আমার চেহারা সুন্দর কিন্তু আমি আসলে কোনো কাজের না, বুঝছো? এই কারণে অনুপম কি করছে, এগুলো নিয়ে তুলনা করতে। আমি অনুপম তখন কি লজ্জা পাই দাও, কিন্তু বয়স হয়ে এই কথা ভাবিয়েছি যদি জন্মান্তর থাকে, তবে আমার মুখে স্বরূপ মানে কি, আমার মুখের এই সুন্দর রূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে হচ্ছে ওভাবে বিদ্রুপ, আবার এমন করিয়া যেন আবার প্রকাশ পায়। আমার পিতা এককালে কি ছিল, গরিব ছিল। আমার পিতা এককালে কি ছিল, গরিব ছিল। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছে। বলছে ওকালতি করে তিনি করতো, প্রচুর টাকা পয়সা রোজগার করতো। ভোগ করিবার সময় নিমেষ পাত্র পান নাই। কিন্তু এই যে টাকা পয়সা যে কামাইছে, এগুলো কি ভোগ করার সময় নিমেষ পাত্র পান নাই। মৃত্যুতে যে তিনি হাঁপ ছাইলেন, সেইটাই হচ্ছে প্রথম অবকাশ।
অর্থাৎ অনুপমের বাবা ছিল একজন উকিল এবং তিনি হচ্ছে প্রচুর মানে উকালতি চাকরি পাওয়ার পরে তানাই হচ্ছে নিজের পেশার জন্য একদম নিয়োজিত ছিল এবং মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়ছে অর্থাৎ মৃত্যুতে তিনি যে একটা ছুটি পেয়েছে সেটা হচ্ছে কি তার প্রথম অবকাশ মানে ছুটি। আমার তখন বয়স অল্প, অর্থাৎ অনুপমের বাবা যখন মারা গেছে তখন অনুপমের বয়স কেমন অল্প, মার হাতে আমি মানুষ, সে তো তার কি মায়ের হাতে মানুষ এসে, মা গরিবের ঘরের মেয়ে, মা হচ্ছে কেমন ঘরের মেয়ে, গরিবের ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এই কথা তিনিও বলেন না, আমাকেও ভুলে যান না বলছে, কিন্তু এই কারণে মা যে গরিবের ঘরের মেয়ে হুট করে বড় লোক হয়ে গেছে। দেখবা আমার সমাজে কিছু মানুষ থাকে যারা হচ্ছে কি হুট করে বড় লোক হয়ে যায়, হুট করে যখন বড় লোক হয় ওই সময় তারা দেখবা মোটামুটি একটা সেই লেভেলে একটা ভাবসাব চলে আসে। নর্মালি ওই লেভেলে বড় লোক যারা ওদের যে পরিমাণ ভাবসাব থাকে না ওদের থেকে কমপক্ষে 20 গুণ বেশি ভাবসাব থাকে। এখানে বলছি কি আমরা মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী তার বাবা যে ওকালতি করি যে টাকা পয়সা কামাইছি, এখন তো অবশ্যই তারা ধনী, আমরা যে ধনী এই কথা তিনিও বলেন না, আমাকে ভুলতে দেন না। শিশুকালে আমি কোলে কোলে মানুষ, ছোটবেলায় আমি কি হয়েছি কোলে কোলে মানুষ হয়েছি বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হয় না বলছে। এই কারণে মনে হয় কি শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হয় নাই। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা বলতে বোঝাচ্ছে দেবী দুর্গাকে, অন্নপূর্ণা কাকে, দেবী দুর্গা। আর গজানন বলতে বোঝানো হচ্ছে গণেশকে, গণেশকে। আর গণেশের ছোট ভাই বলতে এখানে তাহলে কাকে বোঝাচ্ছে, ওর ভাই একটাই ছিল সেটা হচ্ছে কি কার্তিক। কিন্তু হিন্দু ধর্মের মতে এই জিনিসটার একটা ভুল আছে, হিন্দু ধর্মের মতে কার্তিক হচ্ছে বড় ভাই আর গণেশ হচ্ছে ছোট ভাই, কিন্তু আমাদের এই গল্প অনুযায়ী গণেশ হচ্ছে বড় ভাই, কার্তিক হচ্ছে ছোট ভাই। তাহলে অনুপম যদি বলে, অনুপম এখানে নিজেকে কার সাথে তুলনা করছে, অনুপম নিজেকে এখানে এই কার্তিকের সাথে তুলনা করছে, কার্তিককে অনুপম। তার হচ্ছে বিভিন্ন কাহিনীতে শোনা যাচ্ছে কি তিনি একটু অলস প্রকৃতির ছিল, এখানে বলছে কি অন্নপূর্ণা করলে, অর্থাৎ গজাননের ছোট ছেলে হচ্ছে কি অনুপম নিজেকে কার্তিকের সাথে তুলনা করছে। তা পরীক্ষা অনেক সময় না অনেকবার আমি দেখছি কি সৃজনশীলের ক্ষতে আসছে, সৃজনশীলের ক্ষতে আসছে প্রচুর গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটি। আমার আসল অভিভাবক আমার মামা, ওনার আসল অভিভাবককে তাহলে অনুপমের আসল অভিভাবককে তার মামা, তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, তিনি আমার থেকে বড় জোর কত বছর বড়, সর্বোচ্চ মানে বেশি হইলে বছর 6 বড়, সর্বোচ্চ হইলে কত 6 বছর। কিন্তু ফল্গুর বালির মতো, ফল্গু এটা হচ্ছে এমন একটা নদী যেটাকে বলা হয় অন্তঃসলিলা নদী। আমি দেখাই অন্তঃসলিলা নদী, অন্তঃসলিলা নদী। এই নদী অন্তঃসলিলা মানে কি অন্তরের ভেতরে পানি, সলিল মানে কি সলিল মানে হচ্ছে পানি, সলিল মানে কি পানি। এই নদীর অন্তরের ভেতরে পানি। আমরা নর্মালি কি দেখি নদীর উপরে পানি না, নর্মালি কি দেখি নদী, এটা মনে করে নদী, ওফ কি সুন্দর চিত্র, নদী এগুলো মনে করে পানি ঢেউ, কিন্তু এই নদীর হচ্ছে পানি হচ্ছে নিচে আর উপরে হচ্ছে বালু, উপরে কি বালু। তার মামা ঠিক সেভাবে কিন্তু ফল্গুর বালির মতো, মানে নদীর উপরে যেরকম বালি ওই মতো তিনি আমাদের সমস্ত সংস্থাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে রয়েছেন। তার মানে হচ্ছে কিভাবে ওই ওই নদীর মূল বিশেষত্ব কি পানি না, ওই নদী যেভাবে পানিকে তার অন্তরের মধ্যে শুষিয়ে নিয়েছে, তার মামা কি করছে পুরো পরিবারটাকে তাদের পুরো সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে নিয়েছেন। তাকে না খুঁড়িয়ে এখানকার এক গন্ধুষ্টি রস পাইবার জন্য তার মামাকে না বলে, মানে তার মামাকে না বলে মানে 1% পানি পাওয়ারও, মানে ওখানে পানি খাওয়ার পর্যন্ত অবস্থা নেই, এই ধরনের একটা অবস্থাকে তার মামার প্রভাব প্রতিপত্তি তাদের পরিবারের মধ্যে এই ধরনের একটা অবস্থা। এই কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না, এখানে কি কোনো কিছুর জন্য অনুপমকে কোনো কিছু ভাবনা ভাবিতে হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, কন্যার পিতা মাত্রই কি স্বীকার করবে আমি সৎপাত্র। কেন অনুপম সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খায় না, যেন প্রচুর পরিমাণে মিম টিম দেখা যায়। কন্যার পিতা কি স্বীকার করবে অনুপম সৎপাত্র, কেন কারণ অনুপম তামাক খায় না। এরপরে আরেকটা কথা বলা হয়েছে, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, কি নাই ভেজাল নাই, ভেজাল নাই। আমি নিতান্ত ভালো মানুষ, আমি নিতান্ত ভালো মানুষ বলছে ভালো মানুষ হওয়ার কোনো ভেজাল নাই। যেমন আমি তোমাকে বলি একটা মানুষ মনে করে সুন্দরভাবে বসে আছে, তাকে আমরা খারাপ মানুষ বলবো না। একটা মানুষ মনে করে উঠে গিয়ে আরেকজন স্পট লাগাই দিচ্ছে, তাকে আমরা বলবো কি খারাপ মানুষ, থাপ্পড় দিয়ে দিছে, তাকে আমরা কি বলবো খারাপ মানুষ। এখানে বলছি কি ভালো মানুষ হওয়ার জন্য কোনো ভেজাল করা লাগে না, নর্মালি আমি থাকছি আমি আমার মতো ভালো মানুষ। বলছি কি এখানে আমি নিতান্ত ভালো মানুষ। এই পরীক্ষার প্রশ্ন আসে অনুপম কেন ভালো মানুষ, কারণ ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। আর যদি প্রশ্ন আসে অনুপম কেন সৎপাত্র, তাহলে অনুপম তামাক পর্যন্ত খায় না। তাই মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার আছে, বলতে মায়ের আদেশ মেনে চলা কি আছে আমার ক্ষমতা আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। বস্তুত কি না মানার, মায়ের আদেশ না মানার ক্ষমতা আমার নাই। অন্তপুরে ভেতরের ঘরে বলতে এখানে মা বাবা বা পরিবারের সিনিয়র যে মানুষগুলো থাকে ওদের কথা বলতে, অন্তপুরে শাসনে চলিবার মতো করে আমি প্রস্তুত হয়েছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা মানে হচ্ছে যে মেয়ে নিজের স্বামী নিজে নির্বাচন করে তাকে কি বলে স্বয়ংবরা। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবে। তো অনুপম যে ভালো, মানে ও যে বইয়ের কথা শুনবে এই জিনিসটা ওই মেয়েটা কি করবে স্মরণ রাখবে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসছে, মানে অনেক বড় পরিবার, অনেক রিচ কিদের পরিবার থেকে অনুপম কি আসছে সম্বন্ধ আসছে। কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য এটা দাগাও গুরুত্ব নেন কি যে অনুপমের মামা আছে কি অনুপমের পৃথিবীতে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ কি আছে মত আছে, কেমন
ধনীর কন্যা তার পছন্দ না, অনেক বড় লোক বা ধনী ওদের ওদের কন্যা কি অনুপম মামার কি না পছন্দ না। আমার ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়ে আসিবে, এই তিনি চান। অর্থাৎ অনুপম মামার ঘরে যে মেয়ে আসবে সে কি করবে, মাথা হেড করে আসবে, এটা হচ্ছে অনুপম মামা চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জা, কিন্তু তার মামা কিন্তু আবার প্রচুর লোভী একজন মানুষ, অস্থিমজ্জায় জড়িত, এবং টাকা মামার লোভের কারণে কিন্তু অনুপম বিয়েটা ভেঙে গেছে। তিনি এমন ব্যয় চান যাহার টাকা নাই, অথচ টাকা দিতে খুশি করে। ওনার মামা হচ্ছে এমন ব্যয় একজন চায় যার কি নাই, অনেক বেশি টাকা নাই কিন্তু টাকা দিতে কিপটামি করবে না। দেখবা আমাদের সমাজে বা মুসলিমদের ক্ষেত্রে একটা প্রথা দেখা যায় যে কিছুদিন পরে কোরবান আসতেছে না, দেখবা যে কোরবানের সময় নতুন বিয়ে হয়েছে এরকম মেয়ের বাবা কি করে মেয়ের শ্বশুর বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায়, এগুলো হচ্ছে দেখবে যে ওই মেয়ের বাবার খুব একটা সামর্থ্য না থাকলেও এটা করে। এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে এক প্রকার অলিখিত নিয়মের মতো হয়ে গেছে গা। বলছে কি এ ধরনের মানুষ টাকা পয়সা নাই কিন্তু দিদি কিপটামি করবে না, যা হোক শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ি পরিবে তা মাথা হুকাইতে আমাকে দিনে যাহার না লিখা দিবে না। বলছে ওই শ্বশুরকে মানে মেয়ের বাবাকে কি করবে, শোষণ করবে, অনুপম মামা শোষণ করবে। কিন্তু আবার যখন অনুপম মামার বাসায় যখন শ্বশুর আসবে তখন আবার কি করবে, তাকে খুব একটা মানে আদর আপ্যায়ন করবে না, এই জিনিসটা বলছেন। আমার বন্ধু হরিশ, অনুপম বন্ধুর নাম কি হরিশ, সে কোথায় কাজ করে, কানপুরে কাজ করে, গুরুত্ব নদীতে এমসিকিউ। অনুপম বন্ধুর নাম কি হরিশ, সে কোথায় কাজ করে, কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতা আসিয়া আমার মন উতলা করিয়ে দিল। অনুপম বন্ধু হচ্ছে কি ছুটিতে কলকাতায় আসছে, তাহলে অনুপমরা কোথায় থাকে, কলকাতায় থাকেন, এবং এসে সে হচ্ছে অনুপমের মন উতলা করে দিচ্ছে। সে কি বলে, সে বলিল ওহে মেয়ে যদি বলে একটা খাসা মেয়ে আছে, বলছে ওহে মেয়ে যদি বলে একটা কি আছে, খাসা মেয়ে, একদম ভালো একটা মেয়ে আছে। কিছুদিন পূর্বে এম এ পাশ করিয়েছি, সামনে যত যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করে দিচ্ছে। বলছে অল্প কিছুদিন আগে কি করছি, এম এ মাস্টার্স অফ আর্টস এম এ পাশ করছি, সামনে যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায় শুধু কি করতেছে, তার ছুটি আর ছুটি, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই। উমেদারি বলতে ওই চাকরি টাকরি বা এইসব বিষয়ের জন্য অনেকে পিছনে লবিং করে না, এই ধরনের লবিং বুঝে আর কি। নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষাও নাই, ইচ্ছা নাই। তার কি আছে দেখো, থাকিবার মধ্যে ভেতরে আছেন মা আর বাহিরে আছেন মামা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। অনুপমের থাকিবার মধ্যে ভেতরে কি আছে, বাহিরে কি আছেন। অনুপমের থাকার মধ্যে কি আছে, ভেতরে আছেন হচ্ছে, বাহিরে আছেন হচ্ছে, সরি ভেতরে আছেন হচ্ছে মা, বাহিরে আছেন হচ্ছে মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী, এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন কি বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তোর মর্ম তাহার গোপন কথা। তোমাদের যেরকম অবস্থা কি, তোমরা কলেজে ফার্স্ট ইয়ার পরে আশেপাশে ছেলেরা কি হয় যে চারপাশে শুধু তারা, তোমরা সে মেয়ের কল্পনা করা শুরু করো, বা কলেজে গেছে ও মেয়ে সুন্দর সুন্দর, এই বন্ধুকে বন্ধু এসে বলো, কারণ এই ধরনের অবস্থা কি অনুপমের এখন। বুঝছো, তোমরা মেয়ে তেমন করে লাভ দিয়ে দিস তোমার স্টোরিতে, ও মেয়েদের সাথে নিজের সংসার পর্যন্ত সাজাই ফেলো, বাচ্চাটার নাম দাম রেখে থাকা। অনুপমের এখন হচ্ছে কি ঠিক ওই অবস্থান। এমন সময় হরিশ আসিয়া বলিল, অনুপম বলছে যে সময় কি আমার মন তোলা, মন হচ্ছে কি মেয়ের জন্য নাচতেছে, ওই সময় হচ্ছে কি হরিশ আসি কি বলে যে মেয়ে যদি বলো তবে, একটা ভেজাল বাজায় দিয়েছেন। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনে নবপল্লব রাশির মধ্যে কাঁপিতে কাঁপিতে আলোচনায় ভরিতে লাগিল। তার শরীর মন কি হয়েছে, বসন্ত বাতাসে বকুল বনে নবপল্লব রাশির মধ্যে কাঁপতে কাঁপতে কি আলোচনায় বুনতে লাগলো। হরিশ মানুষটা ছিল রসিক, হরিশ মানুষটা কেমন ছিল, রসিক, রস দিয়া বর্ণনা করার শক্তি তাহা ছিল। আর আমার মন ছিল তৃষ্ণার্ত, আর অনুর মন তখন কি ছিল, তৃষ্ণার্ত। সে শুধু চারপাশে শুধু নারী দেখছিল, সে শুধু নারী খুঁজছে, তার এখন কি বিয়ে করতে ইচ্ছা করতেছিল। বুঝছো, নষ্ট হয়ে গেছে তোমাদের মতো। আমি হরিশকে বললাম একবার মামার কাছে কথাটা পারিয়ে দেখো। আমি হরিশকে কি বলছি, একবার মামার কাছে কথাটা কি বলে দেখো। হরিশ আশ্চর্য অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠক উঠিল, মেয়ে চেয়ে মেয়ের বাপের ক্ষমতায় তাহার কাছে গুরুতর, বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল গ্রহ ভরসা। এককালে মেয়ের বাবারা কি ছিল, অনেক বড় লোক ছিল, এখন তাহার শূন্য বললে চলতে, কিন্তু এখন তাদের অবস্থা কি ওইটা খারাপ বললে ছিল, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। কিন্তু এখনো মনে করেন এককালে জমিতে ছিল মানে এখন তো কিছু নেই এমন না, বলছে কিন্তু এখনো তলায় কিছু সামান্য বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। বলছে দেশ হচ্ছে কি নিজের বংশমর্যাদা রেখে চলা সহজ না বলে উনি কি করতেছে, পশ্চিমে গিয়ে বাস করতে, ভারতের পশ্চিম অংশে, যেখানে সেখানে গরিব গৃহস্থের মধ্যে থাকেন। একটি মেয়ে ছাড়া আর তার আর কিছু নেই। বলছে একটি মেয়ে ছাড়া আর কি নেই, আর কিছুই নেই। সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। বলছে এখানে মেয়ের জন্য যেদিন নিজের একটা মেয়ে ছাড়া আর কিছু নেই, এখানে কি মেয়ের জন্য নিজের সব কিছু দিতে অনুপমের শ্বশুর কোনো কিপ্টামি করবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, মেয়ের বয়স 15 মানে কি অনেক বেশি। আগেকার দিনে 15 বছর মানে কি অনেক বেশি, বিয়ে হয়তো 6-7 বছর 7 বছর বয়সে। বুঝছো, তোমাদের সবার বিয়ের বয়সে গেছে ঠিক না, খুশি হয়ে গেছে। তোমরা আমাকে ভিডিও দেখাইতে পারো, বিয়ে দেওয়া হইলে আমাকে দাওয়াত দিতে পারো, কি আর বলবো, কষ্টের কথা। আচ্ছা দাও। বলছে কিন্তু কি মেয়ের বয়স হচ্ছে কি 15,
এবং তাই শুনিয়া মামার মন ভালো হইলো, বংশীতে কোনো দোষ নাই। এবার মামা জিজ্ঞেস করতে বংশীর কোনো দোষ আছে, মানে মেয়ের এতদিন কেন বিয়ে হয় না? এবার হরিশ বলতেছে না দোষ নাই, বাপ কথা মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না, একে তো বরের হাত মহাগম, বরের হাত বড় তেমন নাই, আর তাহার উপর ধনুক ভাঙা পড়, মানে অনেক বেশি পণ, মানে যৌতুক, কাজে বাপ কেবল সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। বলছে এই কারণে কি বাবা হচ্ছে শুধু সবুর করতেছে, ধৈর্য ধরতেছে, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রচনার গুণ আছে। বলছে যাই হোক, হরিশ কি মামাকে বুঝাইতে পারছে, মামাকে পটাই ফেলতে আছে। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিকে সমাধা হইয়া গেল। কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীতে আছে সমস্ত মামা আন্দামান দ্বীপের অন্তর্গত। আন্দামান দ্বীপ হচ্ছে বঙ্গোপসাগরের একটা দ্বীপ, যে দ্বীপটা মোটামুটি কলকাতা থেকে যথেষ্ট দূরে আছে, এবং তার মামা হচ্ছে ঘর কোনো মানুষ আর কি। তুমি দেখবে আমাদের আশেপাশে মনে প্রচুর ঘর কোনো মানুষ আছে। তো আমাদের দাদা দাদুরা নর্মালি এই ধরনের মানুষ আর কি, ওরা বাড়ি দেখবে গ্রাম থেকে শহরে আসতে চায় না। আমার দাদুরও একই অবস্থা, বুঝছো। বলছে তার মামা হচ্ছে কি কলকাতার বাইরে যাওয়াকে কি মনে করে, অনেক দূরের একটা জায়গা মনে করে, আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগর হচ্ছে কলকাতার পাশের একটা, একদম কলকাতার পাশের একটা শহর। বলছে মামা হচ্ছে জীবনে শুধু একবার বিশেষ কাজে এই কন্যগর পর্যন্ত গিয়েছে। বলছে মামা যদি মনে হইতেন, মামা হচ্ছে ভারতের একদম ভারত বা হিন্দু ধর্মের একজন শাস্ত্রপ্রণেতা। বলছে মামা যদি মনে হইতেন তিনি হাবড়াপুল হচ্ছে এমন একটা পোল বা ব্রিজ, যে ব্রিজটা দিয়ে কলকাতা থেকে বের হইতে হয়। হাবড়াপুল পার হওয়াকে তাহার সংহিতায় এই মনু যে ছিল ধর্মপ্রণেতা বা শাস্ত্রপ্রণেতা, ওনার যে বইটা, ওনার বইয়ের নাম হচ্ছে মনুসংহিতা। বলছে মানে বইটাকে মনুসংহিতা বলে। বলছে মামা যদি মনু হইতো, মামা যদি শাস্ত্রপ্রণেতা হইতো, তাহলে উনি কি করতে নিয়ম করে দিত যে কলকাতা বাহিরে যাওয়াকে একেবারে নিষেধ করে দিত। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারলাম না। মনের মধ্যে ইচ্ছা ছিল কি নিজে গিয়ে মেয়ে দেখে আসবে, কিন্তু সাহস করে সে বলতে পারে নাই। কোনকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হলো সে আমাদের বিনোদা, আমার পিস্তুত ভাই ভাই মানে হচ্ছে কি ফুফাতো ভাই। পিস্তুত ভাই মানে কি ফুফাতো ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে, এখানে একটা ইয়ে আছে না, এটা মানে হচ্ছে উপরে, এখানে উদ্ধৃতি চিহ্ন, মানে এই শব্দ হচ্ছে উজ্জ্ব করা হয়েছে। উপরে আমি 16 আনা নির্ভর, কত আনা, একদম 16 আনা নির্ভর করতে পারে। বিনোদা ফিরে আসিয়ে বলল মন্দ নয় হে, বিনোদা ফিরে আসি কি বলে মন্দ নয় হে খাঁটি শোনাবতে। এটা পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন আসছে, সৃজনশীলের কথায় প্রশ্ন আসে। বিনোদা ফিরে আসে মেয়ে সম্পর্কে কি মতবাদ করছে, কি মন্দ নয় হে খাঁটি শোনাবতে। বিনোদনের ভাষা অত্যন্ত আর্ট মানে হচ্ছে সংকীর্ণ। বিনোদন খুব কম করে কথাবার্তা বলে, যেমন যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন কি চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চসারের কোনো বিরোধ নেই। প্রজাপতি হচ্ছে হিন্দু ধর্মের বিয়ের দেবতা, ব্রহ্মা ওনাকে বলা হয় বিয়ের দেবতা। এবং বলছে মানে অনুপম বুঝছি কি ওর ভাগ্যে ওর বিয়ে হচ্ছেই, বুঝছো। আর পঞ্চসার বলতে বোঝা 5টা তীর, যে তীরগুলো হচ্ছে কারোর উপর নিক্ষেপ করা হলে তার মধ্যে প্রেমের অনুভূতি জাগ্রত হয়। অনুপম বলছে কি আমি বুঝছি কি আমার ভাগ্যে হচ্ছে কি মানে বিয়ে হচ্ছেই। আজকে এতটুকুই থাকুক, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যতটুকু সর্বোচ্চ সংখ্যক শেষ করা যায় দেখবো, যে পরের ক্লাসে শেষ করা যায় নাকি দেখবো, না সম্ভব